শীতের সন্ধে গরম কফি বা চায়ের সাথে আড্ডা বিষয়টাই বেশ জমজমাট। তাই আপনাদের শনিবারের বিকেলটাকে আরো জমজমাট করে তুলতে আজ আমাদের টলিকথার এপিসোডে রয়েছে এমন একজন মানুষ যাকে কখনো আপনারা দেখেছেন টেলিভিশনের পর্দায়, কখনো আবার তার পরিচালনায় পেয়েছেন দুর্দান্ত সব ছবি। তিনি কে ভাবছেন তো? তাহলে আর দেরি না করে চলুন আমাদের সাথে আর শুরু করে দিই আজকের আমাদের টলিকথার আড্ডা এবং দেখে নিই কে রয়েছে। আজ আমাদের সঙ্গে রয়েছে আমাদের স্পেশাল গেস্ট অভিনেতা তথাগত মুখার্জি। দাদা, ওয়েলকাম টু জিও বাংলা। ধন্যবাদ। প্রথমেই যেটা নিয়ে কথা বলবো যে আমরা এই রিসেন্টলি রাস পূর্ণিমার দিন সবাই জানতে পারলাম, গোটা শহর দেখলো যে রাস আসছে তথাগত মুখার্জির। তো একটা অন্য ধরনের গল্প নিয়ে আসছে রাস, তো সেটা নিয়ে যদি একটু বলো প্রথমে। এই ছবিটাতে 32 জন অভিনেতা প্রাইমারি কাস্ট রয়েছে। এটা এক নতুন ধরনের অ্যাডভেঞ্চার আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারে, যেখানে এক একটা দৃশ্যে প্রায় 26-27 জন করে থাকবে আর কি। আর এই ছবিটা একটা ব্যক্তিগত ছবি, প্রথম আমি কোনো ব্যক্তিগত ছবি বানাচ্ছি। যে ছবিটা ডেফিনেটলি একটা দর্শন আছে, বক্তব্য আছে, কিন্তু ছবিটার সাথে আমার ব্যক্তিগত বড় হয়ে ওঠা, আমার আত্মপরিচয়, অনেক কিছু জড়িয়ে আছে আর কি, আমার ছোটবেলা জড়িয়ে আছে। এই ছবিটা এই ছবিটার যেটা মূল বক্তব্য, যেখানে একলা নিতাই গানটা প্রেক্ষাপটে ব্যবহার হয়েছে, মোশন পোস্টারটার মানে অ্যানাউন্সমেন্ট পোস্টারের, তার মূল কারণ আমাদের কারোর বিশেষ কিছু হওয়ার দরকার নেই, আমাদের স্পেশাল কারোর হওয়ার কিছু দরকার নেই। আমরা আসলে ভিড়ের মধ্যে সবাই একজন করে, এবং সেইটা মেনে নেওয়ার সময় আসছে। এখন তো চারিদিকে ডিপ্রেশন, চারিদিকে সবাই খুব হতাশ, এবং হতাশার মূল কারণ সে একটা কেউ হতে পারছে না, এবং সবাই কিছু না কিছু হতে চাইছে আর কি নিজের নিজের ফিল্ডে। কেউ ডাক্তারিতে শ্রেষ্ঠ ডাক্তার হতে চাইছে, কেউ 4টে ছবি তুলে ভাবছে সে কেন শ্রেষ্ঠ ফটোগ্রাফার নয়, কেউ একটা সিনেমা বানিয়ে ভাবছে সে কেন শ্রেষ্ঠ ফিল্ম মেকার নয়, কিংবা অভিনেতারা তো ভাবছেই। তো এই ছবিটা তার বিরুদ্ধে কথা বলবে, যে বিশেষ কিছু হওয়ার দরকার নেই জীবনে ভালো থাকার জন্য। আর সোশ্যাল মিডিয়া কিংবা ফলোয়ার্সে কোনো ভ্যালিডেশন লুকিয়ে নেই শান্তির। ঋত্বিক রোশন একটা ইন্টারভিউতে বলছিলেন যে অনেকদিন আগে দেখা, যে যখন কাহো না প্যারা হয়নি, যখন উনি বাবাকে অ্যাসিস্ট করতেন, তখন সালমান শাহরুখ এদের দেখে ভাবতেন যে এরা পিসফুল, আমি একটা ছবি করি, সেটা দারুণ সুপারহিট হোক, তারপরে পিস চলে আসবে লাইফে। এবং দেন কাহো না প্যারা হয় আর কি ওনার জীবনে, এবং কাহো না প্যারা হিট সুপারহিট বাম্পার হিট করে, এবং তখনও ঋত্বিক রোশন বলছেন যে আমি তখনও খুঁজছি কাহা হ্যাঁ পিস, কাহা হ্যাঁ পিস। তো রাশ ইজ অল অ্যাবাউট দ্যাট। আমরা রাস নিয়ে আরো একটা কথা শুনছি সবার মুখ থেকে, যে রাস হচ্ছে মানে সবকিছু হারিয়ে ফিরে পাওয়ার গল্প। তো মানে যেরকম তুমিও বললে যে তোমার ব্যক্তিগত জীবন থেকে অনেকটাই তুমি নিয়ে এই প্রেক্ষাপটটা তৈরি করেছো, তো সেখান থেকে কোথাও তোমার জীবনে ওরকম অভিজ্ঞতা আছে সবকিছু হারিয়ে আবার ফিরে পাওয়ার মতন? আমি আসলে কোনোদিনই কিছু হারাইনি, এটা বারবার আমি বলি যে আমার জীবন থেকে কিছুই আসলে হারায় না। তারা তাদের মতো করে অবস্থানে রয়েছে। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো তাদের, মানে ধরো আমার যে ছোটবেলার অঙ্কের মাস্টার, তিনি তো এখন অন্য জীবনে অন্য ছাত্র পড়ান, কিংবা পড়ান না, হয়তো চাকরি করেন। যে অঙ্কের মাস্টার অঙ্ক করানোর পর ক্যারাম খেলতে বসে যেতেন আমার সাথে, তো তিনি তো হারিয়ে গেছেন আমার জীবন থেকে, কিন্তু আসলে উনি রয়েছেন। এবং আমার জীবন থেকে আসলে কোনোদিনই কিছু হারায়নি। তারা প্রত্যেকে, যাদের যাদের আমি ভালোবেসেছি, তারা প্রত্যেকেই নিজের নিজের অবস্থানে রয়েছেন। এবং এই যে রাসের হারিয়ে যাওয়ার গল্প, মানে আমরা বাঙালি হিসেবে তো অনেকটা পাল্টেছি। আমরা বাঙালি বলতে একসময় কলকাতাকে ধর্মঘটের শহর বলতাম। আমরা বাঙালি মানে বুঝতাম আবেগপ্রবণ একটা জাতি। আমরা বুঝতাম যে নিজের বাড়িতে যদি 2টো ডিম রান্না হয়, পাশের বাড়িতে নিজের বাড়ির সদস্য সংখ্যা যদি 2ও হয়, পাশের বাড়িতে একটা ডিম যাবে আর কি, কি আত্মীয়র বাড়িতে যাবে। আসলে ভাগ করে নেওয়া, সহমর্মিতা, এগুলো সব বাঙালির জীবনবোধ থেকে কোথাও হারিয়ে গেছে। আমরা যে বাঙালিদের দেখি এখন আধুনিক জীবনে, যারা সবসময় দুঃখে রয়েছে, যাদের কাছে আড্ডা মারার সময় নেই, ক্যারাম খেলার সময় নেই। আমি এই 2024 সালে সেই সময়টাকে কোথাও ফিরিয়ে আনছি, যেটা হয়তো আমরা সবাই চাই পেতে, কিন্তু সেই পাওয়ার জন্য যেটা করতে হয়, নিজেকে খোঁজা, সেটা বোধহয় আমরা করে উঠতে পারি না। আমরা সোশ্যাল মিডিয়ায় একটা ছবি কিংবা ভিডিও পোস্ট করে অপেক্ষা করি কত লাইক পড়বে আর কত কমেন্ট পড়বে। আসলে তো আনন্দ ওতে লুকিয়ে নেই। আনন্দটা লুকিয়ে আছে একটা বিকেলবেলা কোনো বন্ধুর বাড়ির ছাদের আড্ডাতে, কিংবা আত্মীয় স্বজনরা সবাই মিলে নির্ভেজাল আড্ডাতে, যেখানে কোনো স্বার্থ নেই, যেখান থেকে কিছু পাওয়া যাবে না, যেটা করার পর কোনো লাভ হবে না, শুধু একটা জিনিস থাকবে, তৃপ্তি। তো সেইটারই খোঁজ করবে রাস। একদম। খুব সুন্দর একটা গল্প আসতে চলেছে, আশা করি দর্শকরা তো অপেক্ষায় আছেই রাশের। তার সাথে যদি তোমাকে নিয়ে বলি, তাহলে টেলিভিশন, ফিল্ম, তারপর পরিচালনা, একের পর এক সফল সিনেমা আসছে তোমার তরফ থেকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে তুমি ফিরে তাকিয়ে দেখো
তাহলে নিজের দিক থেকে কি দেখতে পাও? সাহস। আমি আমার মনে হয় যে আমি যেটুকু কাজ করছি কিংবা আগামী দিনেও যেটুকু কাজ করতে পারবো, আমার মনে হয় ওই একটা জিনিসই আমার অবলম্বন। আমার খুব একটা ট্যালেন্ট, আর ৫ জন মানুষ যে প্রতিভাবান যারা আরকি, যারা ছিলেন, অনেক প্রতিভাবান মানুষ এখনো রয়েছেন পৃথিবীতে। আমার সেরম প্রতিভা নেই। আ কিন্তু আমার একটা জিনিসই আছে, সাহস। সেই সাহসে ভর করেই আমি যতটুকু যা করতে পেরেছি, ওই সাহসটা একটা বিশ্বাস আরকি, বুঝলে? তো সেই বিশ্বাস আর সাহসটায় ভর করেই এগিয়ে যাওয়া। এবং আমার জীবনে এই সাফল্য শব্দটা আসলে নেই। আমার সবটাই ফেইলিউর। আমি শুধু চেষ্টা করে যাই বারবার একটা নতুন কিছু করার। উম আর যখন সিনেমাটা বানিয়ে ফেলছি ওইটাই সফলতা। আমার ৩ টে ছবি এখনো তৈরি হয়ে পড়ে আছে। 'মেমোরি এক্স' বলে একটা হিন্দি ছবি। যেখানে প্রথাগত কোনো বম্বে স্টার বিনয় পাঠক ছাড়া নেই বলে ছবিটি। কোয়ালিটির দিক থেকে লোকজনের পছন্দ হলেও ছবিটি এখনো আ রিলিজ করেনি। 'গোপনে মদ ছাড়ার' নামে সিঙ্গল শট ছবিটা আর 'গাকি' নামে ভূতের ছবিটা। কিন্তু সেই হতাশায় ডুবে থেকে যে আমার ৩ টে ছবি আটকে আছে, আমি কিন্তু কাজ থামাইনি। আ সাহসে ভর করে আবার নতুন ছবি বানাচ্ছি। 'পারিয়া 2' বানাবো। সবই করব। ওই সাহসটাই ভরসা আরকি। আর প্রতিনিয়ত এটাই নিজেকে বলে চলা যে এটাই বাঁচা। আমি বেঁচে নেওয়াতে বিশ্বাসী। আর বেঁচে নেওয়ার জন্য সাহস দরকার। আর কিছু নাই। ধরো এখন তোমরা ইন্টারভিউ করছো, এটা কোন শ্যালো স্বপ্ন নিয়ে সেট। আ যে মেকআপ রুমটায় আমরা বসে আছি। সান বাংলায় হয় রাত্রির ৮ টায়। তো তার ফাঁকে, ফাঁকে একটু বাদে ডিরেক্টরিয়াল টিম আসবে, এখানে মিটিং হবে। সবই হবে, সব হবে। সব কাজ একসাথে চলছে, সিরিয়ালও এখনো একই তালে, সিরিয়াল অ্যাক্টিং সবকিছুই চলছে, তার সাথে পরিচালনা। এর মাঝে নিজের জন্য যদি সময় বের করা হয়, তখন কিভাবে নিজের জন্য সময় বের করো? এটাই তো নিজের জন্য সময়। মানে অফকোর্স নিজের জন্য আলাদা করে কখনো ঘুমোতে ইচ্ছে করলো ঘুমোলাম, কিংবা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলো ঘুরতে গেলাম। পুজোর সময় তো ঘুরে এলাম প্রায় ১০ দিন। আ আমি বলছি এগুলো সবটাই কিন্তু বেছে নেওয়া। মানে এই মানে নয় যে আমি কাজ করছি মানে এটা অফিস জব তো নয়। আমার যাপনটাই আমার সিনেমা। আমার সিনেমা কিংবা লেখালেখি কিংবা যা করি না কেন, আমার অভিনয়, তাতে আমি কিভাবে বাঁচি সেটাই রিফ্লেক্ট করে। তো আমার যাপন আমার শিল্প। আমার যাপন ওইগুলো নয়। ওই মানে আমি বলছি আমার শিল্প আমার সিনেমা কিংবা অভিনয় নয়। আমার শিল্প আমার যাপনটা, এবং সেই যাপনের রিফ্লেকশনই আমার অভিনয়ে দেখা যায়, আমার সিনেমায় দেখা যায়। আ আলাদা করে মানে ওই যে সময় বার করে, এটাই তো সময় বার করেই তো এটা করছি আরকি। পারিয়া টুর কথা যখন বললেই তো পারিয়া টু নিয়ে এবারে আসবো, যে পারিয়া দুর্দান্ত একটা হিট হয়েছে, সবাই দেখেছে। এবার পারিয়া টুর অপেক্ষায় তো মানুষ রয়েছে। এমনিতেই পোস্টার রিলিজ হয়েছে, একটা বেশ জমজমাট পোস্টার ছিল। এরপর কি আরো বেশি থ্রিলিং, আরো বেশি অ্যাকশন আসতে চলেছে পারিয়া টুতে? আ আরো বেশি থ্রিলিং অ্যাকশন এর থেকেও বেশি 'পারিয়া 2' তে যেটা থাকবে, আ আসলে 'পারিয়া 2' হচ্ছে সেই ছবিটা যেটা আমি বানাতে চেয়েছি। যে কারণে 'পারিয়া 1' বানানো। 'পারিয়া 2' তে সম্পূর্ণ জীবজগৎ থাকবে, তাদের কথা থাকবে। এবং পারিয়া শব্দটার অর্থ তো ব্রাত্য। আমাদের সমাজে কিংবা আমাদের এই সভ্যতায় এই মুহূর্তে সবথেকে বেশি ব্রাত্য হচ্ছে ট্রাইবাল মানুষজন, যারা জঙ্গলের প্রান্তে, পাহাড়ের প্রান্তে বাস করেন। তারাও একরকম করে পারিয়া, এখানে তাদের গল্পও আসবে। এবং বিক্রম যে চরিত্রটি করে লুব্ধক, তার জন্ম থেকে গল্প শুরু হবে। প্রিকুয়াল এবং সিকুয়াল একসাথে 'পারিয়া 2'। এটা তো ট্রিলজি, এটা ২য় ভাগ। ২য় ভাগটাই সবসময় সেন্টার হয়। তো এই সেন্টার ভাগে আমার মনে হয় যে বর্তমান পলিটিক্যাল সিনারিও ব্যবসায়িক দিক থেকে, যারা ব্যবসায়ী এবং এই জঙ্গল, কনজারভেশন, অন্যান্য প্রাণী, শহরের প্রাণীদের থেকে বনের প্রাণীরা অনেক বেশি কষ্টে আছে এবং তাদেরকে অনেক বেশি ইউজ করা হয়। তারা যে এই ব্যবসায়ীরা কিভাবে তাদের পলিটিক্যাল ইউজ করে এবং আ তাদের উপর কি লেভেলের অত্যাচার হয়, সেইটার গল্প থাকবে 'পারিয়া 2' তে। আহ, যেরকম তুমি একটু আগেই বললে যে তোমার অনেকগুলো সিনেমাও আটকে রয়েছে, সেরকম নতুন যারা পরিচালকরা আসছে, তারাও হয়তো অনেক সময় কখনো মানে উল্টো দিক থেকে ইনভেস্টমেন্ট কম পাওয়ার জন্য হোক, কিংবা হয়তো প্রযোজক পাচ্ছেন না, বা অনেক সময় আবার তাদের সিনেমা তৈরি হয়ে গেলেও তারা সেন্সর বোর্ডে আটকে যাচ্ছে, বা তাদের ফিল্ম হল পাচ্ছে না। এই ধরনের সমস্যায় তো পড়তেই হয় নতুন পরিচালকদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে নতুন পরিচালক যারা আসছে বা আপকামিং যারা আসতে চাইছে, তাদের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে ওঠে একটা সিনেমা বানানো? সিনেমার শুটিং কম হচ্ছে মানে সিনেমা তৈরি কম হচ্ছে। আ অর্থাৎ সিনেমা তৈরি কমা মানে হচ্ছে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে ব্যবসায়িক দিক কিংবা সিনেমার দিকটা খুব একটা ভালো জায়গায় নেই। ফলত এতে দুটো, সবকিছুরই একটা ভালো একটা খারাপ দিক থাকে। মানে আজকে কোনো একটা ঘটনা ঘটলো, আমার মনে হলো খুব ভালো হলো। দেখা গেল ১০ বছর বাদে তার একটা খারাপ রেজাল্ট এলো। কিংবা আজ মনে হলো একটা খারাপ কিছু হলো, তারও একটা ভালো দিক আছে, ১০ বছর বাদে বোঝা যাবে, ভাইস ভার্সা।
ঠিক তেমনই এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, যেখানে নতুন প্রযোজকদের প্রয়োজন, কারণ পুরনো প্রযোজকরা সেইভাবে ইনভেস্ট করছেন না। নতুন পরিচালকদের প্রয়োজন, কারণ পুরনো পরিচালকদের ছবি সেইভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না। আমার মনে হয় এটার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। আমি শুরুতে যে কথাটা বললাম, যার উপর ভর করে আমি এতদূর অব্দি পৌঁছতে পেরেছি কিংবা আগামী দিনেও কাজ করে যাচ্ছি, সেটা হচ্ছে সাহস। তাদেরকে বিশ্বাস করতে হবে এবং তাদেরকে শুধু একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের কমিউনিকেশনের সিনেমা বানাতে হবে। আমরা শুধুমাত্র নিজেদের ইন্টেলেক্টকে খুশি করার মতো সিনেমা বানালাম এবং বাড়িতে বসে ৪ জন দেখলাম। সেই মুহূর্তে সেই জায়গায় এই মুহূর্তে মার্কেটটা দাঁড়িয়ে নেই। এই মুহূর্তে মার্কেটটা যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে আমাদের কমিউনিকেবল সিনেমার মধ্যে নিজেদের ফিলোসফিকে পুট করতে হবে। সেইটা বানিয়ে চেষ্টা করে যেতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। এছাড়া আর কোনো পথ নেই। মানে নতুন যেরকম আইডিয়াস আসছে তার সাথে সাহসটা খুব প্রয়োজন। নতুন আইডিয়াসটা বড় কথা নয়, জানো তো? নতুন আইডিয়াটাকে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, নতুন একদম। আইডিয়া হোক কিংবা পুরোনো আইডিয়া, এটা এই মুহূর্তে লোকেরা সিনেমা দেখতে দেখতে 10 সেকেন্ড স্কিপ করে যেতে পারে মোবাইলে কি ল্যাপটপে কি টিভিতে। তার মানে কোথাও যদি তার বোরডাম মনে হয়, কোথাও যদি মনে হয় লংটা শর্টটা একটু বেশিক্ষণ চলছে, সে 10 সেকেন্ড স্কিপ করে পরের শর্টে চলে যাবে কিংবা অন্য ওটিজিতে চলে যাবে কিংবা অন্য চ্যানেলে। তো এইরকম কম্পিটিশনের একটা পরিস্থিতি যেখানে তৈরি, মানুষের হাতের মুঠোয় গোটা পৃথিবীর সিনেমা, সেখানে তোমাকে যদি তুমি উন্নত মানের সিনেমা না বানাও, যে সিনেমা তোমাকে নতুন কোনো ভাবনা দিচ্ছে, টেকনিক্যালি নতুন কিছু তোমাকে দেখাচ্ছে, নতুন কোনো ভিজুয়াল দিচ্ছে, অরিজিনাল কিছু দিচ্ছে, ততক্ষণ অবধি কিন্তু লোকেদের স্কিপ করতে ঠিক 1 সেকেন্ড লাগবে। সাহস তো লাগবেই। তো কোথাও গিয়ে কি এই যে যেটা তুমি বললে যে এখন হাতের মুঠোয় এসে গেছে হুম। সবকিছু, তো আমরা মানে অনেক থার্ড পার্টিজ অ্যাপও আছে যেখান থেকে মানুষ ফিল্ম দেখতে পায়, কিংবা ওটিটিতেও মানুষ ঘরে বসে যেখানে সিনেমা দেখতে পাচ্ছে, সেখানে হলে যাওয়ার হয়তো সেভাবে প্রয়োজন পড়ছে না, বা সেই কারণে কি কোথাও গিয়ে মানে এই হল ব্যবসা সেগুলো কমে যাচ্ছে বা মানুষের দেখার চাহিদা না, কমছে? না। হলের উপযোগী ছবি বানাতে হবে। যে ছবিটা লোকে হলে দেখবার জন্য যাবে। অর্থাৎ আমরা তো ভুলে গেছি যে সিনেমা হল একটা বড় ওই ৭০ মিলিমিটারের পর্দায় যখন কোনো প্রজেকশন হয়, এবং একটা টেলিভিশনের ধরো একটা ৫০ ইঞ্চি কিংবা ৬০ ইঞ্চির টিভিতে প্রজেকশনের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য রয়েছে। তাহলে সেই ৭০ মিলিমিটারের পর্দার উপযোগী সিনেমা, অর্থাৎ সেটার আকর্ষণ, সেটার ট্রেলার, সেটার বিজ্ঞাপন দেখে মনে হবে হ্যাঁ, এটা হলে গিয়েই দেখব। সেই স্কেলটা নির্মাণ করতে হবে এবং সেই স্কেলটা কিন্তু অর্থ নির্ভর নয়। সেই স্কেলটা ভিশন নির্ভর। অর্থাৎ একজন পরিচালক কি ফ্রেমিং এ সেটাকে তুলছেন। যেমন ধরো RRR, ডিউন, এগুলো সবই বড় বাজেটের ছবি। এছাড়া ছোট বাজেটের প্রচুর সাউথ ইন্ডিয়ান ছবি আছে যেগুলো দেখতে লোকে হলে যাচ্ছে। কারণ ধরো স্ত্রী 2 একটা এক্সাম্পল। স্ত্রী 2 তো আর বিরাট কোনো ম্যাগনাম ওপাস নয়। কিন্তু অথচ কিন্তু লোকে আমাদের কলকাতার অগ্নিগর্ভ পরিস্থিতিতেও লোকে হলে গিয়ে দেখেছে। তার কারণ সেটাকে যেভাবে তোলা হয়েছে, সেটার যে যে গল্পটা, তার মধ্যে যে নতুনত্ব, তার যে মোড়ক, তার যে প্যাকেজিং, সেটা লোককে হলে টেনেছে। তো আমার বক্তব্য হচ্ছে, তোমাকেও তুমি যে ভাষাতেই সিনেমা বানাও না কেন, তোমার গল্পের মধ্যে, তোমার সিনেমা নির্মাণের মধ্যে, তোমার সিনেমা ট্রেলারে সেইটা থাকতে হবে। অর্থাৎ যেতে লোকে হলে যেতে বাধ্য হয়। কবে ওটিটিতে আসবে তার জন্য ১ মাস বাদে তো ওটিটিতে আসবে, দেখে নেবো। এইটা বলে সে নিশ্চিন্তে যাতে বাড়িতে বসে তামাক থাকতে পারে। সেই সময়টা এসে গেছে যে তোমার সিনেমায় কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত আমি তুমি বারান্দায় বসে গল্প করছি, এক ফালি রোদ পড়ে আছে আর ৪ টে দীর্ঘ নিঃশ্বাস ফেলছি। আমার মনে হয় না সেটা এই মুহূর্তে হলে গিয়ে লোকে দেখবে। একদমই তাই। এবারে মানে আমাদের কনভারসেশনটা একটু আড্ডাটা আমাদের শেষের হুম, দিকে আনবো। তো একটা ছোট্ট গেম খেলে আমি হুম, আমাদের আড্ডাটা আজকে শেষ করব। যেহেতু তুমি একজন পরিচালক এবং এই মুহূর্তে নানান ছবি বানাচ্ছ, তো ছবি বানাতে গিয়ে কিন্তু একটা জিনিস পরিচালকদের মাথায় থাকতেই হয় যে আমার এই পার্টিকুলার চরিত্রের জন্য আমি কাকে বেছে নেব। কারণ সেটা একটা ইম্পোর্টেন্ট জায়গা। তো আমি তোমাকে কয়েকটা ফেমাস চরিত্রর নাম বলবো, আমাদের বাংলারই চরিত্রগুলো। সেখানে যারা ছিলেন তাদের নাম না বলে তোমাকে অন্য কারোর নাম বলতে হবে, যে তুমি যদি রিক্রিয়েট করো তাহলে কাকে নেবে। তো প্রথম চরিত্রটা হচ্ছে ফেলুদা। অনেকে করে ফেলেছেন ফেলুদা, কেউ জন্য প্রশ্নটা কঠিন। মানে যাদের পছন্দ ছিল, টোটাদাকে ফেলুদার মতোই দেখতে। ইনফ্যাক্ট কেকে মেনন হতে পারতো। কেকে মেনন এখন বোধহয় শার্লক করছে। হ্যাঁ, কেকে মেনন। দ্বিতীয় চরিত্রটা হচ্ছে মিতিন মাসি। দেবলীনা দত্ত। তৃতীয় চরিত্রের নাম হচ্ছে মানে যেটা সত্যজিৎ রায় অপরাজিততে আমরা যেটা দেখেছি সেই চরিত্রটা। মানে সৌমিত্র চট্টোপাধ্যায় যে চরিত্রটা করেছেন। না, যেটা জিতু কামাল করেছে। আচ্ছা, আচ্ছা, এই অনিকদার হুম। অপরাজিত আর কি। আচ্ছা, জিতু কামালের চরিত্রটা কিউ। এরপর ভূতের ভবিষ্যতের কদলীবালা। ভূতের ভবিষ্যতের কদলীবালা অনন্যা চট্টোপাধ্যায়। এরপর শেষ অ্যান্টনি ফিরিঙ্গি। অ্যান্টনি ফিরিঙ্গি। বিক্রম।
মানে উত্তম কুমারকে আর রিপ্লেস করার জন্য বিক্রম তুমি হ্যাঁ, কারণ বেছে নেবে। বিক্রম অথবা রণজয়, যারা দুজন আমার নেক্সট ছবিতে রয়েছে। একদম। কারণ আমার মনে হয় যে আমি তাদেরকেই নায়ক হিসেবে ভাবতে পারছি কিংবা নায়ক হিসেবে ভাবছি, যাদের মধ্যে সেই নায়কোচিত ব্যাপার রয়েছে। নায়ক তো অনেকেই সাজে, কিন্তু সেই সাজটাকে মানানসই হয়েছে কিনা সেটা বড় প্রশ্ন। কারণ বাংলার মিডিয়া কিংবা বাংলার বিভিন্ন প্রোডাকশন হাউস নিজেদের ক্ষমতার জোরে যাদেরকে নায়ক বলে সাজিয়ে রাখছে, তারা কি আদৌ নায়ক হওয়ার উপযুক্ত, এবং তাদের মধ্যে কি সেই নায়কোচিত অরা আছে যার জন্য লোকে হলে যাবে? সেই প্রশ্নটা বরাবরই আমার মনে ছিল, এবং আমি চেষ্টা করব তাদেরকেই আনতে যারা অরা তৈরি করতে পারবে এবং যারা উপযুক্তভাবে নায়ক হলে সত্যিকারের একটা স্টার তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আমি ব্যক্তিগতভাবে কি পছন্দ করি তার উপর নির্ভর নয়, দর্শক কি মানুষ পছন্দ কি করে পছন্দ করে। এবং মানুষ একজন নায়কের অরা বলতে কি বোঝে, তার বিরাটত্ব, তার অ্যাপিয়ারেন্স, তার হাঁটা চলা, কথা বলা সবটাই নির্ভর করে তার উপর। ভালো অভিনেতা মানেই যে ভালো নায়ক হবে এমনটা তো নয়। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো তোমার থ্যাংক সাথে ইউ, কথা বলে। আর এই কাজের মাঝে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আশা করি আমাদের দর্শকদেরও আমাদের আজকের আড্ডাটা ভালো লাগবে। এরকমই নতুন নতুন টলিকথার আড্ডা দেখার জন্য তো প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ৬টায় নজর রাখতে হবে জিও বাংলায়। ধন্যবাদ।